সেনাবাহিনীর সাথে ডক্টর ইউনূসের চূড়ান্ত দফারফা হচ্ছে। রাজনীতিতে নতুন সমীকরণ, সবাই নড়েচড়ে বসেছে, রাজনৈতিক দল এবং ডক্টর ইউনূস সবাই। সামনে অনেক অঘটন দেখতে পাবেন অতি শীঘ্রই। দর্শক, ভিপি নূরের উপর যে হামলা, এই হামলায় জল অনেক দূর গড়াবে। খবর, নূরের হামলার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন, এটি হচ্ছে মূল ফাইটের বিষয়। প্রফেসর ইউনূস সরকার বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করেছে। এখন এই যে বিচার বিভাগ, তারা মোটামুটি স্বাধীনভাবেই নূরের বিষয়টা তদন্ত করবে এবং নিঃসন্দেহে ভিডিওতে যে আমরা দেখছি এটা তো স্পষ্ট, নূরের উপরে হত্যার উদ্দেশ্যে যে নৃশংস জাহিলিয়াতের হামলা, জাহিলি যুগের মতো হামলা, অমানবিক হামলা, এজন্য সেনা সদস্যরা দায়ী হবেন, সেনা অফিসাররা দায়ী হবেন। এটা তো চোখ বুঝে আমি আপনি সবাই বুঝেন, কারণ আমাদের চোখের সামনে, ভিডিওর সামনেই তো পিটিয়েছে সেনাবাহিনী। তাহলে বিচার বিভাগীয় তদন্তে অনেকেই দোষী সাব্যস্ত হবে, কিন্তু বেসিক্যালি সেনাবাহিনী দোষী সাব্যস্ত হবে। এবং নূরের উপর হামলার যে ধরন, মাইরের যে স্টাইল, এটা স্বাভাবিক লাঠিচার্জ বা স্বাভাবিক পরিবেশ পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য কোনো হামলা নয়। কারণ আপনি ডিসপার্স করার জন্য লাঠিচার্জ করতে পারেন, টিয়ার শেলও মারতে পারেন, সব ঠিক আছে, আত্মরক্ষার্থে আপনি লাঠিচার্জ করতে পারেন, কিন্তু নিরস্ত্র ভিপি নূরের উপর যেভাবে হামলা করা হয়েছে, এটা ইন্টেনশনাল। এত পেটানোর কোনো দরকার হয় না, ওইভাবে নাক টাক সব ফাটিয়ে দিয়ে কোনো দরকার না। আরো কত নেতাকর্মী ছিল, কিন্তু শুধু তার উপর, মানে এটা দুইটা বিচার বিভাগীয় তদন্তে নিশ্চিতভাবে সেনা সদস্যরা দায়ী হবেন এবং এটা যে উদ্দেশ্যমূলক, যার শাস্তি আইনে অনেক কঠিন শাস্তি, সেটাও প্রমাণিত হবে। এটা যে কেউ বুঝে, মোটামুটি নিরপেক্ষ তদন্ত হলেই এটা হয়ে যাবে। এখন বিচার বিভাগীয় তদন্ত হলে তারা শাস্তির সুপারিশ করবে, কি শাস্তি হবে সেই শাস্তির বিষয়টা ডেফিনেটলি সেনাবাহিনীর কর্মকর্তাদের উপর পড়বে। তখন ওয়াকার বা সেনাবাহিনী তাদেরকে বাঁচানোর চেষ্টা করবে, একটা প্রেস্টিজ ইস্যু, যে না আমার সেনাবাহিনী নূরকে পিটিয়েছে, এখন সেই সেনাবাহিনীর শাস্তি হচ্ছে, এটা সেনাবাহিনীর জন্য একটা কলঙ্কজনক অধ্যায়, এটা মানতে চাইবে না, এটা নিয়ে একটা বিশাল ফাটাফাটি হবে। আবার রাজনৈতিক দলগুলো যেভাবে সরকারের উপর চাপ প্রয়োগ করছে বা নূরের বিষয়টা যতদূর গড়িয়েছে, তাতে নূরের এই ঘটনার বিচার করতেই হবে। এই বিচার না করলে প্রফেসর ইউনূস থাকতেই পারবেন না। কিসের নির্বাচন আর কি, কিসের তফসিল? নূরের উপর হামলার ঘটনার বিচার হতেই হবে। শুধু এটা না, আরো অনেক সমীকরণ আছে রাজনীতিতে। দর্শক, বিএনপি, জামাত, এনসিপির সাথে তো প্রধান উপদেষ্টা বৈঠক হয়েছে, তারপরে আরো অনেকগুলো দলের সাথে বৈঠক হয়েছে, ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণ অধিকার পরিষদ, সেখানে রাজনৈতিক দলগুলোর সাথে যে আলোচনা হয়েছে এবং রাজনৈতিক দলগুলো যে দাবি করেছে, সেটা ইউনূসের জন্য এক কঠিন চাপ। পিয়ার পদ্ধতির কথা বলেছে, লেভেল প্লেইং ফিল্ডের কথা বলেছে, যার সার কথা হচ্ছে ফেব্রুয়ারিতে নির্বাচন, আপনার যেটা সিরিয়াস, ওটার পরিবেশ আসলে নাই। এবং এই বিভিন্ন উপর হামলার কথা বলেছেন, এটা নিয়ে সব দল সোচ্চার হয়েছে। এই জায়গাটায় ইউনূস নিরুপায়, কি করবেন? একদিকে ফেব্রুয়ারিতে নির্বাচন করার কমিটমেন্ট, আর একদিকে রাজনৈতিক দলগুলোর চাপ, আর একদিকে সেনাবাহিনীর সাথে এক ফাটাফাটি। মূলত এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে ভারতের প্রেসক্রিপশনে কাজ করতে যে। এজন্য আমি বলি যে বাংলাদেশে অনেক অঘটন ঘটানোর চেষ্টা অনেকে করবে, কিছুটা ঘটাবেও, কিন্তু এট দ্য এন্ড অফ দ্য ডে ভারতের কোনো প্রজেক্ট বাংলাদেশে সফল হবে না। যেমন ভিপি নূরের উপর হামলার উদ্দেশ্য কি সফল হয়েছে? না, উল্টো অ্যাকশন হয়েছে। ভিপি নূরের উপর হামলা হয়েছে, যে উদ্দেশ্যে হামলা করা হয়েছিল সেটা তো দূরের থাক, দূর কি বাত, এখন যারা হামলা করেছে তাদের চাকরি বাঁচানোর জন্য তারা দৌড়দৌড়ি, সেনাপ্রধান তাদেরকে রক্ষা করতে পারবেন কি পারবেন না এটা নিয়ে দৌড়দৌড়ি শুরু হয়ে গেছে। তো আগামীতে আপনারা দেখবেন যে সেনাবাহিনীর সাথে একটা বিশাল ফাটাফাটি প্রফেসর ইউনূসের হবে। এই বিচার বিভাগীয় তদন্ত কমিটির সুপারিশ বাস্তবায়ন করতে যে, এবং সেই কমিটির রিপোর্ট পাবলিশ করতে দেয় কিনা এটা নিয়েও অনেক অঘটন ঘটবে। আর বিচার বিভাগ এতটা ঠুনকো নয় যে সেনাবাহিনী সেটা আটকে রাখতে পারবে। অতএব ভেরি টাফ সিচুয়েশন অপেক্ষা করছে এই বিচার বিভাগীয় তদন্ত কমিটি নিয়ে। আপনারা জানেন যে গুম কমিশন কিংবা
সেই বিডিআর হত্যাকাণ্ডের জন্য যে কমিটি গঠন করা হয়েছে, কমিশন, সেটাও নানানভাবে ওয়াকার বাহিনী বাধাগ্রস্ত করছে। এভাবে ভিপি নূরের উপর হামলার ঘটনায় যে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়েছে, এটা নিয়েও হামলার ঘটনা, এটা নিয়েও এরকম জটিলতা ঘটবে। এটার রিপোর্ট পাবলিশ করতে নানানভাবে বাধা সৃষ্টি করা হতে পারে। দর্শক, এটা হলো একটা দিক। আরেক দিকে প্রফেসর ইউনূসের সাথে বৈঠকে পিআর পদ্ধতির জোর দাবি জানিয়েছে রাজনৈতিক দলগুলো, বিশেষ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ যেটা বলছে, পিআর পদ্ধতিতে নির্বাচন আয়োজনে গণভোট চেয়েছে ইসলামী আন্দোলন। কেন গণভোট চেয়েছে? যে আসলে যেহেতু বিএনপি বা অনেকে এটা মানতে চাইছে না, আর গণভোটের উপর কোনো গণতন্ত্র নাই, আর গণভোট অস্বীকার করা মানেই সে ধান্দাবাজ। এবং আপনি গণভোটের এই মুহূর্তে সম্ভব না এটা বলতে পারেন, যে এত টাকা পাবো কোথায়, সময় লাগবে, এগুলো বলতে পারেন, কিন্তু আমি গণভোটে বিশ্বাস করি না কথা বলতে পারেন। এখন এটা হচ্ছে জামাত চরমনের একটা খেলা, যে গণভোট দেন, এর মানে জনগণ চায়, এটা আপনাকে করতে হবে। গণভোট চাওয়ার অর্থ হচ্ছে পিআর সিস্টেম বাস্তবায়ন করতেই হবে, কোনো অল্টারনেটিভ নেই। কেন? কারণ হচ্ছে অধিকাংশ জনগণ চায়। হয় আপনাকে গণভোট দিয়ে এটা সলভ করতে হবে, নইলে আপনাকে মেনে নিতে হবে, এর বাইরে আপনার কোনো অপশন নাই। এই যে চূড়ান্ত বার্তা রাজনৈতিক দলগুলোর প্রফেসর ইউনূসের প্রতি, এই জায়গাটা প্রফেসর ইউনূসের বাপেরও সক্ষমতা নাই গণভোট এড়িয়ে যাওয়ার, অঘটন ঘটবে তাহলে। অতএব রাজনীতিতে একটা টান টান উত্তেজনা বিরাজ করছে। দর্শক, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পিআর পদ্ধতিতে করার জন্য প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে কাছে দাবি জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। প্রয়োজনে জনগণের মতামত নিতে এর আগে গণভোটের আয়োজন কথা বলছে দলটি। এখন বাংলাদেশে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ভয়ানক অনৈক্য তৈরি হয়েছে, তাতে আমি কোনো সমাধান দেখছি না। টেবিলে কোনো সমাধান হবে না। এই যে ঐক্যমত কমিশনের নামগন্ধ এখন আর শোনেন, মেয়াদ কিন্তু বাড়ানো হয়েছে, কিন্তু ঐক্যমত কমিশন আর কিছুই করতে পারেনি। এবং মেয়াদ যতদিন ছিল, যে মিটিং টিটিং করেছে, এর কোনো ফলাফল বা ফলাফলের কোনো সুফল জাতি পাবে কিছু না। মানে ঐক্যমত কমিশন আলোচনার টেবিলে সমাধান, এটা ব্যর্থ হয়েছে। তাহলে সমাধান কি? সমাধান ওইটাই, গণভোট। ঐক্যমত ছাড়া নির্বাচন শান্তিপূর্ণ, পাওয়ার ট্রান্সফার কিছুই হবে না। ঐক্যমত লাগবে, কিন্তু আলোচনার টেবিলে আবার ঐক্যমত হচ্ছে না। এজন্য দেশ অনিবার্যভাবে গণভোটের দিকে যাবে। আর গণভোটের দিকে যদি না যায়, তাহলে পাকিস্তানে যেরকম পিসফুল পাওয়ার ট্রান্সফার কোনো সিস্টেম নাই, 2 দিন পর পর ঝামেলা বাঁধে, ওইরকম একটা বিশৃঙ্খলা ঘটবে। তো দর্শক, গণ অধিকার পরিষদ থেকে শুরু করে এনসিপি, জামাত, গুরুত্বপূর্ণ সবাই তো এই পিআর পদ্ধতিতে সিরিয়াস। আরো নানান বিষয়, মানে প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারিতে যে নির্বাচন আয়োজন করতে যাচ্ছে, সেই নির্বাচন আয়োজন যেসব শর্ত দিচ্ছে, তাতে ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা সম্ভব না। জাতীয় পার্টি ইস্যু নিয়েও জটিলতা আছে প্রধান উপদেষ্টার জন্য। জুলাই সনদ কখন বাস্তবায়ন করতে হবে কি, এগুলো নিয়ে জটিলতা আছে। ওভারঅল দেশ এক কঠিন পরিস্থিতির মুখে। যথাসময়ে ডাকসু নির্বাচন হবে। এস এম ফরহাদ, ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির সভাপতি, যার প্রার্থিতা আটকানোর চেষ্টা করা হয়েছিল, সেটাও সম্ভব হয়নি। এস এম ফরহাদ নির্বাচন করতে পারবেন, তার প্রার্থিতা বৈধ। সর্বশেষ আপডেট ডিভিশনের সিদ্ধান্ত এটাই, চূড়ান্ত সিদ্ধান্ত। এই জায়গায় এটা আটকানোর আর কোনো আইনি সুযোগ নেই। এর মানে যথাসময়ে ডাকসু নির্বাচন এবং এস এম ফরহাদের প্রার্থিতার ক্ষেত্রে কোনো আইনি বাধা নেই। এটার ফলাফল কি? এটা একটা যুগান্তকারী ঘটনা, তাৎপর্যপূর্ণ ঘটনা। এটা শুধু ডাকসুর সাথে সম্পর্কিত নয়, জাতীয় রাজনীতিতে এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আপনারা দেখেছেন যে এই ডাকসু নির্বাচনে কোনো বাধা নেই। ফরহাদেরটা বাদ দিলাম, ফরহাদ তো শিবির, কিন্তু ডাকসু নির্বাচন তো শিবিরের না, সবার। তো ডাকসু নির্বাচনে বাধা নেই, কোনো আইনি বাধা নেই। যারা ডাকসু নির্বাচন আটকাতে চেয়েছিল তারা পরাজিত হয়েছে, যারা ডাকসু নির্বাচন চায় তাদের বিজয় হয়েছে। কিন্তু ছাত্র দলকে দেখেছেন এই খবর প্রচার করতে, অথবা আলহামদুলিল্লাহ যথাসময় ডাকসু নির্বাচন হবে বলতে দেখেছেন ছাত্রদল, বিএনপি বন্দী কাউকে? না। এর অর্থ হচ্ছে এই যে যথাসময় ডাকসু নির্বাচন হবে, এই খবরে ছাত্রদল হতাশ। এই খবর ছাত্রদলের ব্যর্থতা। ছাত্রদল এই সুপ্রিম কোর্টের আশেপাশেও মানববন্ধন করেছে, সেখানে আবার আর এক ঘটনা ঘটেছে।
ছাত্রদল নাকি নারী নির্যাতনের পক্ষে সবসময়, এই কথা বলে ফেলেছে। মানে আসলে প্রকৃতি, ছাত্রদল নিজেদের আকামের কারণে নেচার, প্রকৃতি এখন তাদের বিরুদ্ধে আচরণ করছে, আর প্রকৃতি শিবিরের পক্ষ নিচ্ছে। কিভাবে দেখেন, কত সুন্দর খেলা। শিবিরের ছেলেরা কিন্তু আলহামদুলিল্লাহ ডাকসু নির্বাচন হবে এটা বলছে। হ্যাঁ, এস এম ফরহাদের প্রার্থিতা বৈধ, এটা শুধু শিবির বলুক, সমস্যা নেই। কিন্তু যারা ডাকসু নির্বাচন চায় আর কারা চায় না এটা স্পষ্ট হয়ে গেছে। যারা আজকের কোর্টের রায়ে খুশি, এটা প্রচার করছে, তারা ডাকসু নির্বাচন চায়। আর যারা চুপচাপ গুমট ভাব, তারা ডাকসু নির্বাচন চায় না। ছাত্রদল ডাকসু নির্বাচন চায় না, কিছু করার নেই। এতদিন নাটক করেছে যে না আমরা চাই 9 সেপ্টেম্বরই হতে হবে, কিন্তু একটু পোস্ট দেন না, শিশির মনিরের ফেসবুক পোস্টটা শেয়ার করেন, অথবা কোর্টের সামনে যে ব্রিফিং করেছেন শিশির মনির, ওইটা একটু শেয়ার করে বলেন আলহামদুলিল্লাহ ডাকসু নির্বাচন হবে। পারবেন না, আপনাদের মনে অনেক জ্বালা, আপনাদের চারদিকে ব্যর্থতার হাতছানি, আপনাদের ভবিষ্যৎ অন্ধকার ছাত্রদল। দেখেন, আমি যে কথাটা বলেছি আরো একটা আলোচনা করেছি, আসলে নেচার, প্রকৃতি এখন শিবিরের পক্ষে। প্রথম আলো শিবিরের বক্তব্য নিয়ে দফায় দফায় শিরোনাম করে, যেটা আশ্চর্যজনক, এবং প্রথম আলো শিবিরের প্রোগ্রাম লাইভ কভারেজ দেয়, যেটা অতীতে দেয়নি। আবার দেখেন, অনেক আগে থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী শিশির মনির, সেই শিশির মনিরের নেতৃত্বে যথাসময় ডাকসু নির্বাচনের আইনি ভিত্তি নিশ্চিত করা হয়েছে। আবার শিশির মনিরের আরেক পরিচয়, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের সাবেক সভাপতি, এবং এই পরিচয়টা ছাত্রদলই প্রচার করেছে। এটা নিয়ে আপত্তি করে তিনি নাকানি চুবানি খেয়েছেন। শিশির মনির বলেছে ছোট ভাই না বুঝে বলেছে, থাক, এটা নিয়ে আমি মাইন্ড করিনি। ফলে দর্শক বুঝুন যে অনেক আগে থেকে শিশির মনির আইনজীবী, ডেফিনেটলি পরিবেশ, পরিস্থিতি, শিক্ষার্থীদের মাইন্ডসেট সব দিক থেকে কেমন যেন একটু শিবিরময় হয়ে গেল না, সবকিছু শিবিরময়। এবং আমি মনোযোগ দিয়ে শুনলাম যে শিশির মনির সাংবাদিকদের সাথে কথা বলছেন শুনানি শেষে এবং রায় পাওয়ার পর। সেখানে শিশির মনির বলছেন, আমাদের মানে ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের কাছে আবেদন করে নাই, আমরা যাচাই বাছাই করেছি, আমরা সেই নারীর বিরুদ্ধে কটূক্তিকারী শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল করেছি 6 মাসের জন্য, আমরা এই কয়জনকে প্রার্থিতা আমাদের কাছে আপিল করা হয়েছিল, অমুকের প্রার্থিতা বাতিল, অমুকেরটা বৈধ ঘোষণা করা হয়েছে, আমরা মানে কথাটা কেমন যে শিশির মনির ঢাকা বিশ্ববিদ্যালয় ভিসি এরকম একটা ভাবনা, বা প্রক্টর না, এটা আইনজীবী হিসেবে তিনি বলেছেন। ঢাকা ইউনিভার্সিটির তিনি অ্যাপয়েন্টেড আইনজীবী, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন লিগ্যাল কার্যক্রম, ট্রাইব্যুনাল বা এইসব অনেক কিছুর সাথে তিনি জড়িত, যার ফলে এই তিনি জুরিসডিকশন নিয়ে বলতে পারেন যে আমরা। এটাও একটা ন্যাচারাল অ্যাডভান্টেজ শিবিরের জন্য। ঢাবি শিবিরের সাবেক সভাপতি, তিনি আমরা বলতে পারছেন, এটা একদম একাডেমিক এবং লিগ্যাল একটা বিষয়, কিন্তু স্টুডেন্টদের বা ভোটারদের পারসেপশনে এটা শিবিরের পক্ষে যায়। মানে এই জন্যই বলেছি আসলে প্রকৃতি শিবিরের পক্ষে আচরণ করছে। এখন যেটা ঘটলো, শিবিরের বিজয় কেউ ঠেকাতে পারবে না, শিবিরের বিজয় ঠেকানোর মতো কোনো রাস্তা নেই। কারণ ফরহাদের বিরুদ্ধে নানান অপপ্রচার করে, মানে কোর্টে যেভাবে বিষয়টা সেটেল হলো যে ফরহাদ ছাত্রলীগ বা এইসব অপপ্রচার চালানোর সুযোগই নেই। এর মধ্যে ফরহাদকে নিয়ে সারা বাংলাদেশে তোলপাড়, ফরহাদের কয়েকশো কোটি টাকার প্রচারণা হয়ে গেছে। যদি ফরহাদ নির্বাচন নাও করে, ফরহাদ এই প্রচারণার ফলে ফরহাদ যে ফিগার হিসেবে আত্মপ্রকাশ করেছে, ফরহাদের রাজনৈতিক ভবিষ্যৎ তো এতে এস্টাবলিশড। এত প্রচারণা, ফরহাদকে নিয়ে এত আলোচনা, টকশোতে সব জায়গায়, ফরহাদ বা শিবির নিজেরা পারতেন না, ওরা রিট করে শিবিরকে এই জায়গায় পৌঁছে দেওয়া হয়েছে। এখন কি হলো দেখেন, এইসব রিট টিট হাবিজাবি না করলে, এই রিটেই কিন্তু আসলে অবৈধ, মানে এই রিট এটা গ্রহণ করার কথা না। এটা ঢাকা ইউনিভার্সিটির নিজস্ব বিষয়, কারো প্রার্থিতা নিয়ে আপত্তি থাকলে এটা রিটার্নিং অফিসারের কাছে আবেদন করবে, তারপর ট্রাইব্যুনাল আবেদন করবে, না সেগুলো না করে সে কোর্টে যায়। এটা ষড়যন্ত্র, এটা স্পষ্ট হয়েছে, এবং এটা কোনো রিটের মধ্যেই পড়ে না। হ্যাঁ বা না এর আনসার নিয়ে রিট হয় না। মানে এখানে ম্যালাফাইড ইন্টেনশন বা আরো অনেক বিষয়, যেটা ফালতু একটা বিষয়, হোয়াটএভার। এই জায়গায় এই কোর্টে না গেলে, এই ফাইজলামি না করলে ফরহাদের বিরুদ্ধে অনেক প্রচারণা চালানো যেত এবং বিতর্কিত করে ফরহাদের কিছু ভোট কমানো যেত। মানে এখন যেটা হলো যে ফরহাদ গর্বের সাথে বলবে, আমি তো কোর্ট সার্টিফাইড
বৈধ প্রার্থী মানে আমার প্রার্থীটা নিয়ে ছাত্রলীগ সম্পৃক্ততা বা অমুক তমুক এগুলো নিয়ে প্রশ্ন তোলার অধিকার নাই, আমি কোর্ট সার্টিফাইড। যেমন গোলাম আজম কোর্ট সার্টিফাইড নাগরিক, বাংলাদেশের একমাত্র নাগরিক যা কোর্ট বলেছে সে বাংলাদেশের নাগরিক। তা ফরহাদ কত উচ্চতায় পৌঁছে গেছে বুঝতে পারছেন? এই ফরহাদদের কে ঠেকাবে? এই জন্য বলছে আসলে প্রকৃতি শিবিরের পক্ষে আচরণ করছে। ওরা চায় শিবিরকে ঠেকাতে, কিন্তু শিবির অনেক উপরে উঠে যায়। ওরা চায় শিবিরকে বিতর্কিত করে ভোট কমাতে, ভোট কয়েক গুণ বেড়ে যায়। ছাত্রদল শিবিরের বিরুদ্ধে কর্মসূচি দিচ্ছে, ওটাও সমাধান হয়ে গেছে, এটারও জবাব দিয়েছে। ঢাকা ইউনিভার্সিটিতে সব ছাত্র সংগঠন ওই নারীর বিরুদ্ধে কটূক্তিকারী শিক্ষার্থীর বিরুদ্ধে অভিযোগ করেছে। ঢাকা ইউনিভার্সিটি কর্তৃপক্ষ আইন অনুযায়ী বিচার করেছে। এখানে কে শিবির না, এইসব বিষয়ে কথা বলার কোনো সুযোগ নেই। এগুলো নিয়ে আর কোনো রাজনীতি করার সুযোগ নেই। অসাধারণ না দর্শক? এখানে আরেকটা ব্যাখ্যার বিষয় থাকে, 9 সেপ্টেম্বর ডাকসু নির্বাচন, হাইকোর্টের রায় স্থগিত। এর মানে আপিল বিভাগ সর্বোচ্চ আদালত দিয়েছে, এখানে আর কথা বলার সুযোগ নেই। তবে রিট খারিজ হয়নি বা স্থায়ীভাবে না, আগামী 30 অক্টোবর পর্যন্ত স্থগিত ঘোষণা করেছে। এর মানে 30 অক্টোবরের বেশ আগেই নির্বাচন হতে বাধা নেই। এখন 30 অক্টোবরের পরে কি হবে? এর মানে 30 অক্টোবরের পর এটা নিয়ে আবার শুনানি হতে পারে। তখন ফরহাদের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ পাওয়া যায়, তখন এটা নিয়ে নানান জলঘোলা করার সুযোগ আছে। সাপোজ ফরহাদ অমুক জায়গায় নির্যাতনের সাথে জড়িত, তারপরে তাকে প্রার্থী করা হয়েছে এবং তিনি বিজয়ী হয়েছেন, অতএব এটা অবৈধ, এটা কোর্ট বলতে পারে। এই আইনি সুযোগ বা ভিত্তি কিন্তু আছে। কিন্তু দেখেন, এটা হওয়ার কোনো সম্ভাবনা নেই, এটা সবাই জানে। কারণ ফরহাদ শিবির ছোটকাল থেকে শিবির করে, বাচ্চাকাল থেকে, শিশুকাল থেকে শিবির করে। এই ফরহাদ ছাত্রলীগ নির্যাতন করেছিল, পৃথিবী উল্টে গেলেও প্রমাণ করতে পারে না। ফরহাদ কোনো মিছিলে গেছে, কিচ্ছু প্রমাণ করতে পারবে না। মিছিলে গেছে প্রমাণ করতে পারে, এটা কোনো অপরাধই না। কিন্তু কোনো নির্যাতন, নিপীড়ন, অন্যায়ের সাথে জড়িত এরকম কোনো প্রমাণ করা যাবে না। অতএব আইনি সুযোগ যেটা এখনো আছে, 30 অক্টোবরের পর এই নির্বাচন অবৈধ ঘোষণা করা, ফরহাদের প্রার্থীতা বাতিল করা, এগুলো সুযোগ আছে। কিন্তু কিছুই হবে না, পারবে না, সুযোগ নাই। কারণ ফরহাদ নির্দোষ, এটা ন্যাচারাল রিয়ালিটি, মানে ইউনিভার্সাল ট্রুথ।